শুরু করলাম ঐতিহ্য এবং ভক্তির পথে মহাকুম্ভের যাত্রা। মহাকুম্ভ যুগ যুগ ধরে প্রচলিত সনাতন হিন্দু ধর্মের একটি বিশাল মানত উৎসব। আমাদের ঐতিহ্য এবং বিশ্বাসের এমন এক মহামিলন যেখানে মানবিকতা নতুন করে জীবন লাভ করে। ছোটবেলা থেকেই কুম্ভের অনেক গল্প পড়েছি, শুনেছি, তবে ভাবতে পারিনি যে 144 বছর পরের এই মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারবো। বিশ্বাস করুন, আমার কোনো পাপ পুণ্যের হিসাব করতে যাওয়ার মনস্কামনা নেই। জীবনে যা করেছি, ভালো হোক বা খারাপ, ভগবান এই জীবনেই সরল সমাধান করে দেবেন। আমি যাচ্ছি এই মহা অনুষ্ঠানটিকে খুব কাছ থেকে দেখতে এবং অনুভব করতে। 800 কিলোমিটার দৈর্ঘ্যের এই যাত্রা আমরা শুরু করলাম বেহালা অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে। এখান থেকে আমরা দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ ধরে কোনা এক্সপ্রেসওয়ে পার করে সেখান থেকে আমরা সোজা পৌঁছাবো দুর্গাপুর। দুর্গাপুর থেকে পৌঁছাবো আসানসোল। সেখান থেকে পশ্চিমবাংলা ছেড়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। ধানবাদ হাজারিবাগ হয়ে সেখান থেকে আমরা বিহার পার করে ঢুকবো মির্জাপুর এবং সেখান থেকে আমরা পৌঁছাবো প্রয়াগরাজ। প্রয়াগরাজ যাওয়ার রাস্তা একটাই, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, যেটা আমরা দিল্লি রোড বলে জানি। আমরা ঝুঁসির হয়ে প্রয়াগরাজ ঢুকবো। আরেকটি রাস্তা আছে আরিয়াল ঘাট ধরে, কিন্তু আমরা যেহেতু সেক্টর 19 একটি আশ্রমে থাকবো এবং সেক্টর 19 এবং 20 এই দুটি সেক্টরে বিখ্যাত আখড়াগুলো আছে, সেই জন্য আমরা ঝুঁসি চুজ করেছি এবং সেখান থেকে আমাদের সঙ্গম ঘাট বেশি দূরেও নয়, সেক্টর 19-20ও আমরা একসাথে দেখতে পাবো। আচ্ছা, প্রায় 400 কিলোমিটার কভার হয়ে গেছে। এখন আমরা একটু ডিনার করছি, ডিনার ব্রেক। আর শান্তনু, আমরা শুরু করেছি 4টের সময়, 4টের সময়, কারণ সবাইকে নিয়ে টিয়ে স্টার্ট করতে করতে 4টে। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। মানে আমরা এখানে তো মানে আধা ঘন্টা আমরা ডিনার করেছি। তো ঠিক আছে, রোড ইজ ভেরি গুড। আমরা দিল্লি রোড ধরে যাচ্ছি এবং এখন আপাতত ঝাড়খণ্ডে আছি। এখান থেকে আর 400 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। তো মোস্ট প্রবলি আমরা এখানে একটা নাইট স্টে করব, তারপরে সকালে থেকে আবার স্টার্ট করব। আর জায়গাটাও খুব সুন্দর, ভিউ ওয়াইজ মোটামুটি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এবং আজকে আমরা সব ভেজ খেলাম। এই দিকটা হাইওয়ে। ये जगह का नाम क्या है? वंदे भारत। अच्छा, ओके। और अभी तो उतना ये दिख नहीं रहा है, भीड़ तो दिख नहीं रहा है। ये क्या मतलब आज भीड़ नहीं है क्या? भीड़ तो होना चाहिए। अभी तो सारे पुण्यार्थी जाएंगे वहाँ पे। तो आज खाली था या कल बहुत भीड़ था? कल ही भीड़ था। कल ही भीड़ था। अच्छा, वो अमावस के लिए वो जो नहाने का था। ठीक है, बढ़िया। आप यहीं पे रहते हो? जी। अच्छा, यहाँ पे काम करते हो? जी। आपका शुभ नाम क्या हुआ? नारायण साहब। क्या बात है। स्नान के लिए जा रहे हैं, तो देखते हैं कितना सफल होते हैं। নিবেদিতা সমর্পিতা আমাদের সাথেই চলেছে এবং খুব এনথুজিয়াস্ট। 400 কিলোমিটার অলরেডি কভার্ড। আমরা এখন ঝাড়খণ্ডের এখান থেকে আর 400 কিলোমিটার, বারাণসী এখান থেকে আর 284 কিলোমিটার, ওখান থেকে আরো 120 কিলোমিটার, যেটা ওই ত্রিবেণী সঙ্গম। সমর্পিতা, হাউ ইজ ইওর এক্সপিরিয়েন্স? ভেরি নাইস। মানে আমি কখনো রাত্রেবেলা এতটা লং জার্নি করিনি। ঘুম তো পাচ্ছেই না। খুব মানে সবার কোম্পানি আমরা খুব এনজয় করছি, খুব মজা করতে করতেই আসছি, খুব ভালো লাগছে। ব্রিলিয়ান্ট। মিস গায়েন, আমারও খুব ভালো লাগছে। সে আপনার সবুজ টুপি দেখেই বোঝা যাচ্ছে। আমরা এরকম ভাবে যেতে খুব পছন্দই করি, ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে আপনি আমাকে একটা ক্যালকাটা পুলিশের লোগো দেবেন, যে যখন আপনাকে পিক আপ করতে গেছিলাম আমরা গাড়িতে ওটা লাগিয়ে রাখতাম, অ্যাটলিস্ট কিছুটা যদি প্রায়োরিটি পাওয়া যেত হাইওয়েতে। বাট এনিওয়েজ, নেক্সট টাইম। But thank you so much for joining the journey, and it is definitely a memorable one. The reason behind is it happens once in 144 years. হাজারিবাগে ওভারনাইট রেস্টের পরে হালকা কুয়াশাচ্ছন্ন সকালে আবার ড্রাইভ শুরু করলাম। তবে পরিস্থিতি অতটাও বিপজ্জনক নয় যতটা স্ক্রিনে দেখাচ্ছে। ইমার্জেন্সি এবং ফগ লাইট দুটোই অন করা, সো নো রিস্ক, পুরো ক্লিয়ার ভিশন। এটাই বোধহয় আমরা সোন নদী পার করছি। হ্যাঁ, এই যে সোন নদী ক্রসিং এটাই। ওকে, বড়নগরের ব্রিজ মনে হচ্ছে। প্রায় আমাদের 550
উপর হ্যাঁ 550 কাভার্ড। 550 কভার। ঝাড়খণ্ড পার করে এখন আমরা বিহারের ওপর দিয়ে যাচ্ছি। সোন নদী ক্রস করলাম, অ্যাবাউট টু রিচ সাসারাম। সাসারাম ধরে আমরা বেরোবো। আমরা যেটা করলাম সেটা হচ্ছে কালকে আমরা 4টের সময় বেরিয়েছি এবং রাত্রিবেলা আমরা একটা ঝাড়খণ্ডে স্টে দিলাম। সকালবেলা 6টার সময় উঠে আবার শুরু করলাম। এখান থেকে তখন 350 কিলোমিটার দেখাচ্ছে, এখন প্রায় 100 কিলোমিটার কভার করে নিয়েছি। কুয়াশা অল্প একটু থাকলেও বাট ইটস ম্যানেজেবল। এবার আমাদের যেটা দরকার একটা খুব সুন্দর চা এবং রাস্তাটা যেন ফাঁকা হয়। গুড টি ব্রেক আর মাখানের মতো রাস্তা, তাহলেই ম্যানেজার একদম এখন আমি সাসারামে এই জাস্ট একটু আগে পৌঁছালাম। এই চায়ের দোকানে একটু চাটা খেলাম, এই পেট্রোল পাম্পে একটু ফ্রেশ হলাম। আর এই হাইওয়ে সূর্য উঠছে, সকালটা বেশ ভালোই কাটছে। গুগল ম্যাপ বলছে আমরা 11টার সময় পৌঁছাবো প্রয়াগরাজ, দেখা যাক। রাস্তার অপর লেনটা দিয়ে যেতে লোকাল ছেলেরা বললো যে এটা দিয়ে যান, এটা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে। আদারওয়াইজ যদি আপনারা বাঁদিকে দেখেন একদম পুরো লেনটাই মানে পুরো মানে অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার ব্লক, মানে শুধু ট্রাক। যাই হোক, আমরা জাস্ট অপোজিট লেন থেকে, লোকাল ছেলেরা গাইড করলো বলে তাই, নাহলে এতক্ষণে হয়তো আমাদের ওইখানেই 1-2 ঘন্টা বসে থাকতে হতো। বাট এনিওয়েজ আপাতত তো আমরা এগোচ্ছি। এটা ডেলিভারেড রোড ব্লকিং। তাও আমরা চেষ্টা করছি অপোজিট লেনটা দিয়ে, আর এই সাইডটার অবস্থা খুবই খারাপ। প্রয়াগরাজ থেকে আমরা এখন 250 কিলোমিটার পিছনে। আমরা যেটা করলাম, আমরা বাঁ দিক থেকে গ্রামের রাস্তা তুললাম, ভেতরে গ্রামের মধ্য দিয়ে বারাণসীর কাছে গিয়ে ন্যাশনাল হাইওয়ে 19 ধরা যাবে। হ্যাঁ, মানে অ্যাডভেঞ্চার অ্যাট ইটস বেস্ট। তারাটা না থাকলে এই যে পাশে কি সুন্দর খেত নেবে ছবি তোলা, কিন্তু এই যে তারাটা আছে না, এই জন্য এখন এটা ভালো তো লাগছে না, উল্টে বিরক্ত লাগে। মানে ন্যাশনাল হাইওয়ে এত ব্লকড যে আমরা প্রয়াগরাজ থেকে 150 কিলোমিটার পিছনে ম্যাসিভ স্ট্রাগল করছি। মানে হাইওয়ে থেকে একবার রং ওয়ে দিয়ে যাচ্ছি, একবার সার্ভিস রোড, তারপরে তার আশেপাশে গ্রামের ভেতর দিয়ে, এখনো কারেন্টলি গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি চাঁদ বলে, সেখান থেকে ধরনী থেকে আমরা বারাণসীর দিকে যাব। এবার লোকাল গুগল ম্যাপ বন্ধ, লোকাল যারা গ্রামবাসীরা আছে তারা শর্টকাটটা বলেছে। তো সামনে একটা পশ্চিমবাংলার গাড়ি দেখছি WB, সেটিও আশা করি ওইখানেই যাচ্ছে। তো আপাতত 3টে গাড়ির কনভয় চলেছে গ্রামের মধ্যখানে রাস্তা দিয়ে। আপনাদের একবার এই সেই গ্রামের রাস্তা, এইটা ধরে আপাতত যাচ্ছি। গুগল ম্যাপ যেখানে ফেল, সেখানে আমাদের লোকাল লোকজনই সাহায্য করছে। Take the next right toward National Highway 19. চান্দৌলি রেলওয়ে স্টেশন দিয়ে আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 19-এ গিয়ে উঠলাম। হ্যাঁ, মানে ফাইনালি অনেক হাতাকুন্তি নাড়িয়ে প্রয়াগরাজে ঢুকছি। এবারে আমাদের বাকি রইল আমাদের স্নানটা।
আশা করি সেটা ভালোই হবে, দেখা যাবে। Let's see. প্রয়াগরাজ ঢোকার আগে ব্রিজের তলা দিয়ে ডান দিক দিয়ে আমরা একটা শর্টকাট নিলাম। অবশেষে পৌঁছালাম ঝুসি। গাড়িটাকে একটি নির্দিষ্ট স্থানে পার করে শুরু করলাম হাঁটা। অ্যাপ্রক্স 1.5 থেকে 2 কিলোমিটার আমাদের আশ্রম। যে আমরা কিভাবে ন্যাশনাল হাইওয়ের এই যানজটকে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে পার করেছি। अच्छा, मैं तो अभी बंगाली में थोड़ा बोल रहा हूँ कि कोई मेरे घर वाले उसमें समझ में आएगा। বাট আচ্ছা, এই দিদির সাথে আলাপ হলো। দিদি আমাদেরকে জল দিয়েছেন এবং অনেক ইনফরমেশনও দিয়েছেন। মানে গতকালকে খুব ভিড় ছিল, বাট আজকে অত ভিড় নেই। बट दीदी को बहुत थैंक्स देता हूँ कि अभी हम लोग जा रहे थे, वो खुद अपने से पूछी कि आप लोग पानी पीजिए। सो थैंक यू फॉर दैट। दीदी के 4 बेटे, एक तो लॉयर है, एक MBBS पढ़ रहा है, एंड शी हैज़ अ वंडरफुल फैमिली एंड आई विश हर ऑल द बेस्ट। थैंक यू दीदी। দেখছি আমরা রিফিল বটলগুলো ভরে নিচ্ছি, কারণ মেলায় প্রচুর হাঁটতে হবে এবং হাইড্রেটেড থাকাটা খুবই দরকার। রাস্তায় এত ধরনের লোক ফ্রম ডিফারেন্ট স্টেটস, ডিফারেন্ট কালচার। আই মিন ইট ইজ আ ম্যাসিভ এক্সপিরিয়েন্স ফর আস টু নো অ্যাবাউট পিপল অফ ইন্ডিয়া। কিছুক্ষণ হাঁটে হাঁটে আমরা অবশেষে পৌঁছালাম কৈলাস ধামে। এই আশ্রমেই আমরা থাকবো। ভেতরটা খুব সুন্দর। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের একবার এটা দেখাতে। সেক্টর 19-এর একদম বর্ডারেই এই আশ্রম। কিছুটা এগোলেই গঙ্গার ঘাট। আমরা একটু রেস্ট নিয়ে বেরোবো। আশ্রমে ব্যাগ এবং যাবতীয় লাগেজ রেখে একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলার দিকে। পুরো মেলাটাই নদী বক্ষ এবং নদী চরের ওপরে আয়োজিত। যেখানে চর রয়েছে সেখানেই এইসব তাঁবু দিয়ে মেলার প্রাঙ্গণটা সাজানো হয়েছে। আর যেখানে এখনো কিছুটা স্রোত রয়েছে সেইটার ওপরে এরকম ভাসমান ভেসেল টাইপ, সেইগুলোর ওপর দিয়ে কাঠের তক্তা দিয়ে ব্রিজ করা হয়েছে যাতে এই পোর্শনগুলো সবাই যেতে পারে। এই ম্যাপটা বোঝাটা খুব দরকার। ওপরে ঝুসি এবং ডান দিকে দেখুন আরিয়াল ঘাট। তো এই দুটোই মোস্ট প্রেফার্ড ওয়ে অফ এন্টারিং প্রয়াগরাজ। এবার 19 নম্বর সেক্টর, এখানে আমাদের বাসস্থান এবং তার ঠিক নিচেই দেখুন 3 নম্বর সেক্টর। এটাই হচ্ছে সঙ্গমস্থল। ওপর দিয়ে গঙ্গা সোজা বয়ে চলেছে আর নিচে থেকে যমুনা যাচ্ছে, তলা থেকে সরস্বতী। এই সঙ্গমস্থলেই মূলত ভিড়টা হয়। তো সেক্টর 19 থেকে সেক্টর 3 জাস্ট একটা ব্রিজ ক্রস করলেই আসা যায়, অতএব এটা খুবই কাছে। আর যারা আরিয়াল ঘাট থেকে আসছেন তাদের জন্যও এই দিক থেকে এই ব্রিজ ক্রস করলেও তারাও পৌঁছাতে পারে। এই সেই মহাকুম্ভ মেলা। এখানে আধ্যাত্মিকতার গভীর স্রোত এবং মানবাত্মার উত্থান যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা প্রবেশ করলাম মেলা প্রাঙ্গণে, সাথে আপনাদের নিয়ে আমার সঙ্গী শান্তনু। শান্তনু, কেমন লাগছে? কৌশিকদা, এক কথায় বলতে গেলে দারুণ অনুভূতি। চারিদিকে এত আলো, কোটি কোটি ভক্ত যারা প্রাচীন প্রথার শেকড় ধরে নতুন উন্মেষের স্বপ্ন নিয়ে মহাকুম্ভে এসছে। গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র মিলনস্থলে এরা পুণ্যস্থান করছে। হ্যাঁ, অবশ্যই। মহাকুম্ভ মেলার সফর মানেই এক আধ্যাত্মিক যাত্রা, যা প্রত্যেকের মনেই এক স্থায়ী ছাপ ফেলে। একে বলা চলে ভক্তির এক পূর্ণাঙ্গ অভিব্যক্তি, যেখানে পরম প্রভুর সাথে একাত্মবোধের আনন্দে সবাই মগ্ন। গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হলো ভারতের মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা প্রতি 4 বছর অন্তর পালন করা হলেও প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পালিত হয়। এছাড়া প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে পালিত হয় অর্ধকুম্ভ। হিন্দু ধর্মে যেমন এই ধর্মীয় অনুষ্ঠানের অন্যান্য গুরুত্ব রয়েছে, তেমনি জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই অনুষ্ঠানের আলাদা মর্যাদা রয়েছে। এই মহাকুম্ভের সাথে মিশে রয়েছে জ্যোতিষশাস্ত্র, ধর্মীয় বিশ্বাস ও ভারতীয় সংস্কৃতি। হিন্দু ধর্মে কুম্ভের গুরুত্ব আলাদা। মহাকুম্ভ ঘিরেও আলাদা এক মাহাত্ম্য রয়েছে। বর্তমান সময়ে মহাকুম্ভ ঘিরে উৎসাহ উদ্দীপনা বেশ তুঙ্গে। যে যেরকম সুযোগ সুবিধা পেয়েছেন চলে এসেছেন এই মহাকুম্ভে। পথ চলতে চলতে আমরা মা গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম। এবার স্নানটা সেরে ফেলি, বিগত 24 ঘন্টার ক্লান্তি দূর হবে, মনটাও একটু শান্ত হবে।
13ই জানুয়ারি 2025 পৌষ পূর্ণিমার দিন শুরু হয় 2025-এর মহাকুম্ভ এবং এটি চলবে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি অবধি। এর মধ্যে 6টি পুণ্য স্নানের তিথি আছে। পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি যেদিন শুরু, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি, তারপরে মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং সর্বশেষে মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। মহাকুম্ভ সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে মহাকুম্ভ সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত। অমৃত প্রাপ্তির জন্য যখন দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছিল, তখন অমৃত কলস প্রাপ্ত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে সেই সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর 4টি পবিত্র স্থানে পড়েছিল, যার মধ্যে রয়েছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এরপর থেকেই এই দিব্যস্থানে কুম্ভ অনুষ্ঠিত হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে প্রয়াগরাজকে তীর্থরাজ বা তীর্থস্থানের রাজা বলে। এমনও একটি বিশ্বাস আছে যে ব্রহ্মা এখানে প্রথম যজ্ঞ করেছিলেন, যার উল্লেখ ধর্মীয় গ্রন্থেও দেখা যায়। শুধু তাই নয়, 12 দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। এই 12 দিন একজন মানুষের কাছে 12 বছরের সমান। এই কারণেই প্রতি 12 বছরে মহাকুম্ভের আয়োজন করা হয়। আমরা এখন আছি সেক্টর 19-এর দশনামীর জুনা আখড়া। এটি ভারতবর্ষের প্রাচীনতম বিদ্যমান আখড়াগুলির মধ্যে একটি। মূলত দুটি ভাগে বিভক্ত, একটি শস্ত্রধারী এবং একটি অস্ত্রধারী। শস্ত্রধারীরা মূলত শাস্ত্রে বিশেষীকরণ করে থাকে, আর অস্ত্রধারীরা যুদ্ধবিদ্যায় পারদর্শী। তারা বিভিন্ন আখড়ায় বিভক্ত। এবং যোদ্ধা দশনামী সন্ন্যাসীরা মধ্যযুগে হিন্দু সমাজের প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা আক্রমণকারীদের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে দাঁড়িয়েছিলেন এবং বিভিন্ন সময় মথুরা ও বারাণসীর মতো পবিত্র স্থানগুলিকে রক্ষা করেছিলেন। বারাণসীতে ভগবান বিশ্বনাথের মন্দিরের প্রতিরক্ষায় 1664 সালে ঔরঙ্গজেবদেরকে পরাজিত করা। 1757 সালে আবদালি যখন ভারত আক্রমণ করেন, 40,000 আফগানের একটি দল নিয়ে তিনি গোকুলে প্রবেশ করেছিলেন। ভগবান কৃষ্ণের মন্দির ধ্বংস করার একটা ইচ্ছে ছিল তার। গোকুলে 4000 নাগা সাধুরা তাদের আখড়া থেকে বার হয়ে এই পবিত্র শহরকে রক্ষা করে। এটি ছাড়াও ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধেও সন্ন্যাসী রিভোল্ট যেটা হয়েছিল 1770 থেকে 1820, তারা খুব সক্রিয় প্রতিরোধ করে তুলেছিল। এরকম বেশ কিছু ইতিহাসের কথা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আগ্রহ থাকলে পড়বেন, ভালো লাগবে। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे জীবনে এই প্রথম স্বামীজি সাধু সন্তদের সাথে বসবাস করলাম। সত্যি কথা বলতে একটু কমপ্লেক্স তো লাগছেই, কারণ আচার আচরণ নিয়ে আমার নিজের ওপরই খুব একটা কনফিডেন্স নেই। এবার কোথায় কি করে বসবো, কিভাবে চলবো, উঠবো, বসবো, সেটা নিয়েই একটা বেশ দুশ্চিন্তা হলো। তবে একটা জিনিস আমি দেখলাম যে সন্ন্যাসীরা কিন্তু খুব সুন্দরভাবে আপন করে নিতে পারে। আমি প্রায় ঘণ্টাখানেক এক সন্ন্যাসীর সাথে সাংসারিক এবং সন্ন্যাসী জীবন নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করলাম। আশ্রমে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সেক্টর 20-র দিকে। আজকে একটু সঙ্গম স্নেহ যাবো, স্নানটা ওইখানেই সেরে ফেলবো, আর দুপুরের খাবার দাওয়া তো মেলার মধ্যেই হয়ে যাবে। Hare
এইবার ঘরে ফেরার পালা। মহাকুম্ভের সেই বিশাল ভিড় থেকে মনটা যেন কেমন একটা শূন্য হয়ে আছে। নিত্যদিনের ঝক্কিতে যেন এক টুকরো স্বর্গীয় স্নান সেরে বাড়ি ফেরা। প্রয়াগরাজের এই পবিত্র ঘাটগুলিতে গঙ্গার জলে ডুব দিয়ে এক অনন্য অনুভূতি বুকে নিয়ে বাড়ি ফেরা। এখনো মনে পড়ছে সেই পূর্ণময় মেলার আরতি, সুর, দর্শনার্থীদের মগ্নতা, আকাশে ছুঁয়ে থাকা মন্ত্র উচ্চারণ, প্রতিটা মুহূর্ত যেন একটা নতুন অভিজ্ঞতা। যাত্রা ছিল একটা মানসিক শান্তি খোঁজার, আর ফিরে আসা হলো স্মৃতির ঝাঁপিতে পরিপূর্ণ করে। ভালো লাগার এই মুহূর্তগুলো নতুন আলোর পথে হেঁটে আসা জীবনের পথে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। করি এই স্মৃতিগুলো সবসময় মনকে খুশি রাখবে আগামী দিনে। চোখের সামনে ভেসে ওঠে সেই মহাকুম্ভের পবিত্র ছবি। মনে হয় কোনো এক জন্মে আবারও একদিন হয়তো মহাকুম্ভের পবিত্র মেলায় যাওয়ার সুযোগ পাবো।